গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা ওরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, একটি ওয়াশিং মেশিনের ধার্য মূল্য 41,000 টাকা। এটি একটি খুচরো বিক্রেতার কাছে পরপর দুটি ছাড় যথাক্রমে 12% এবং 30%-এর পর বিক্রি করা হয়। খুচরো বিক্রেতা গ্রাহককে 50% ছাড় দেওয়ার পর তার ক্রয় মূল্যের উপর 25% লাভ করতে চান। তার ওয়াশিং মেশিনটির ধার্য মূল্য কত হবে? তাহলে কী হয়েছে না, প্রথমে 41,000 টাকা ধার্য মূল্য ছিল ওয়াশিং মেশিনটির। এবার খুচরো বিক্রেতা কী করেছে, দুটো ছাড় পেয়েছে, একটা 12%, একটা 30%। তাহলে 12% আর 30% পরপর দুটো যদি ছাড় পাওয়া যায়, তার ইকুইভ্যালেন্ট ছাড় কী হয়? ফর্মুলাটা হচ্ছে A প্লাস বি মাইনাস AB বাই 100। এখানে হচ্ছে এ হচ্ছে 12% আর বি হচ্ছে 30%, মাইনাস 12 ইন্টু 30 বাই 100। 12 আর 30 হচ্ছে 42, মাইনাস 0.3 3.6, এটা হচ্ছে 38.4%। তাহলে সে 38.4% ছাড় পেয়েছে। তাহলে 41,000 টাকা যেটার ধার্য মূল্য ছিল, খুচরো বিক্রেতা কত টাকায় কিনেছে? কিনেছেন হচ্ছে 41,000 আর 38% ছাড় পেয়েছেন, অর্থাৎ 100 মাইনাস 38.4 মানে হচ্ছে 61.6 বাই 100। পয়েন্ট উঠলে নিচে একটা 100 আসবে, 1 2 3, 3টে শূন্য কেটে গেল, 41 ইন্টু 616, তাহলে 25,256 এত টাকায় খুচরো বিক্রেতা জিনিসটা কিনেছেন। এরপরে কী হয়েছে, তিনি এটাতে বিক্রি করে 25% লাভ করতে চাইছেন। যদি 25% লাভ করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? এটা গুণ 125 বাই 100, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এবার এই বিক্রয় মূল্যটা সে 50% ছাড় দেওয়ার পর রাখবেন, তাহলে তার ধার্য মূল্য কত হবে? ইন্টু 100 বাই 50। এবার এটাকে ক্যালকুলেশন করি, 5 25 125, 4 25 100, এটা হচ্ছে 2। 4 দিয়ে এটা কাটলে 4 6 24, 1 25, 3 4 12, 4 1 4, 4 4 16, 5 2 10, 63,140 টাকা। তাহলে খুচরো বিক্রেতার জিনিসটির ক্রয় মূল্য ধার্য মূল্য করবেন হচ্ছে 63,110 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, নিচের ভগ্নাংশটিকে একটি সামান্য ভগ্নাংশ হিসেবে প্রকাশ করো। কী দেওয়া আছে না, 0.54, তার উপরে হচ্ছে পৌনঃপুনিক, প্লাস 0.233-র ওপরে খালি পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা কী করব না, এটা 54 আর কটার ওপর পৌনঃপুনিক? দুটোর ওপরই আছে, তাহলে নিচে দুটো নয় হবে। আর এটা কি না, 23, পৌনঃপুনিক নেই কার ওপর? 2-এর ওপর, তাহলে বিয়োগ 2, আর নিচে পৌনঃপুনিক আছে খালি 3-এর উপর, তাহলে একটা 9 হবে, আর পৌনঃপুনিক নেই একটা সংখ্যার ওপর, তার জন্য একটা 0 হবে। তাহলে এবার লসাগু কত? লসাগু হচ্ছে 990, তাহলে এটা 540 হবে। আর এটা হচ্ছে 21, 21-এর জন্য 11, 11 1 11, 11 2 22 আর 1 23, তাহলে 7 1 4 3 7, 5 2 7 বাই 990, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি এক্স ওয়াই কিউব মাইনাস 1-এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবং ওয়াই সমান সমান 3 হলে এক্স সমান সমান 6 হয়, তাহলে ওয়াই সমান সমান 8 হলে এক্সের মান নির্ণয় করো। তারপরে বলেছে এক্স ওয়াই কিউব মাইনাস 1-এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তার মানে হচ্ছে x1 বাই x2 সমান সমান y2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই y1 টু দি পাওয়ার কিউব মাইনাস 1। এখানে বলা আছে x1 সমান সমান 6, y1 সমান সমান 3, আবার y2 সমান সমান 8 হলে x2 সমান সমান কত? ঠিক আছে, তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে x1 হচ্ছে 6, x2 বার করতে হবে, y2 হচ্ছে 8, 8-এর কিউব মানে হচ্ছে 512 মাইনাস 1 বাই y হচ্ছে 3, 27 মাইনাস 1, তাহলে হচ্ছে কত না 6 বাই x2 সমান সমান 511 বাই 26, তাহলে x2 সমান সমান 6 6 36, 6 2 12, 13 14 15, 156 বাই 511, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদের পরিমাণ 60 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 66 টাকা হয়, তাহলে মূলধন কত?
দেখো 2 বছরের সরল সুদ বলেছে 60 টাকা, তাহলে 2 বছরে যদি সরল সুদ 60 টাকা হয়, 1 বছরের সরল সুদ কত হবে? 30 টাকা। তার মানে প্রতি বছরে 30 টাকা করে সুদ পাচ্ছে। আর 2 বছরের বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত হচ্ছে? 66 মাইনাস 60 সমান সমান 6 টাকা। এই যে 2 বছরের সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্থক্য 6 টাকা হচ্ছে, এটা হচ্ছে কারণ প্রথম বছর মানে প্রতি বছর যে 30 টাকা করে সুদ পাচ্ছে, এই 30 টাকার 1 বছরের সুদই হচ্ছে 6 টাকা। তার মানে 30 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের হার পেয়ে যাব। সুদের হার সমান সমান কত? সুদের হার সমান সমান হচ্ছে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। তাহলে 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 20%। তাহলে সুদের হার 20%। তার মানে দেখো 1 বছরের সরল সুদ হচ্ছে 30 টাকা, তার মানে 20% হারে 1 বছরের সরল সুদ 30 টাকা। তাহলে আসল কত? আসল কত? আসলের ফর্মুলা কি? আসলের ফর্মুলা হচ্ছে সুদ ইন্টু 100 মানে 30 ইন্টু 100 বাই সুদের হার 20% ইন্টু সময় 1 বছর। তাহলে 0 0 কেটে গেল, 50 দুগুণে 100 মানে 150 টাকা। তাহলে আসল কত? 150 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সংখ্যার 20% 530-এর 20%-এর চেয়ে 180 বেশি। সংখ্যাটি হলো, তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 20% কত? এক্স ইন্টু 20/100। এবার বলেছে 530-এর 20%, 530 ইন্টু 20/100 থেকে 180 বেশি, মানে এটা বিয়োগ করলে 180 হবে। তাহলে এটা 0 0 কেটে গেল, আর এখানে 5, তাহলে x/5 মাইনাস 53 দুগুণে 106 সমান সমান 180। তাহলে x সমান সমান 106টা ওপারে যাবে, 180-র সঙ্গে যোগ হবে, তাহলে 286, আর এই 5টা এখানে গিয়ে গুণ হবে, গুণ 5। তাহলে 5 6 30, 5 8 40 আর 3 43, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 1430। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 4:3 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 7:3। যদি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 810 সেন্টিমিটার কিউব হয়, তাহলে শঙ্কুর আয়তন কত? আচ্ছা, কি কি বলেছে? বলেছে শঙ্কু আর চোঙ, তাই তো। এবার কি বলেছে? শঙ্কু এবং চোঙের উচ্চতার অনুপাত 4:3। তাহলে শঙ্কুর উচ্চতা যদি 4x হয়, চোঙের উচ্চতা হবে 3x। তাহলে শঙ্কুর উচ্চতা হচ্ছে 4x আর চোঙের উচ্চতা 3x হবে। এবার কি বলেছে? তাদের ব্যাসার্ধের অনুপাত 7:3। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি 7y হয়, চোঙের ব্যাসার্ধ হবে হচ্ছে 3y। তাহলে এইবার কি বলেছে? যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন 810 সেন্টিমিটার কিউব। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই r²h। তাহলে এটাই সমান সমান 810। তাহলে এখানে পাই আর মানে কত? 3y, তাহলে 3y² ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3x সমান সমান 810। তাহলে পাই 9y² ইন্টু 3x সমান সমান 810। তাহলে xy² মানে কত হচ্ছে? 810 বাই পাই গুণ 9 গুণ 3, 9 9 81 90, 3 30 90। তাহলে xy² হচ্ছে 30/পাই। এইবার দেখো শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই r²h। তাহলে এখানে 1/3 পাই কত? পাই বসিয়ে দিলাম, আর কত? 7y তার হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 4x সমান সমান 1/3 পাই 49y² ইন্টু 4x। তাহলে সমান সমান 1/3 পাই 49 ইন্টু 4, আর xy² এর মান কত? ইন্টু 30/পাই। তাহলে পাই কেটে গেল, 3 10 30, তাহলে 4 নং 36, 4 4 16, 17 18 19, আর এখানে একটা শূন্য বসে গেল। 1960 ঘন সেন্টিমিটার। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো tan 50 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কট 40 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো আমরা কি করি, এই 50 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটাকে সমান সমান এ ধরলাম, আর 40 ডিগ্রি
মাইনাস থিটাকে সমান সমান বি ধরলাম। এবার দেখো এ প্লাস বি সমান কত হচ্ছে, এ প্লাস বি হচ্ছে 50 ডিগ্রি প্লাস থিটা প্লাস 40 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে থিটা থিটা কেটে গেলে 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এর জায়গায় কত ধরেছিলাম, 50 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি কত ধরেছিলাম, বি ধরেছিলাম 40 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এইবার আমরা লিখি কি দিয়েছে না ট্যান 50 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কট 40 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সমান সমান এই 50 ডিগ্রি প্লাস থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটাটা লিখব। তাহলে লিখি ট্যান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কট 40 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, কট থিটা। তাহলে কট 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কট 40 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কেটে গেল সমান সমান 0। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন লোক একটি স্থানে হেঁটে যায় এবং তার গাড়ি স্থির গতিতে চালিয়ে শুরু স্থানে ফিরে আসতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে। যাওয়া আসা গাড়িতে করলে তার 3 ঘন্টা কম সময় লাগতো। একই গতিতে উভয় দিকে হাঁটতে তার কত সময় লাগতো? দেখো, একটা লোক হেঁটে যাচ্ছে, গাড়িতে ফিরে আসছে, তার মানে হেঁটে মানে ওয়াকিংয়ে যাচ্ছে প্লাস গাড়ি মানে কারে ফিরে আসছে, তাহলে তার সময় লাগছে কত, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে তার সময় লাগছে 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবার লোকটা কী করছে না গাড়িতে যাচ্ছে, গাড়িতে ফিরে আসছে, তার মানে কারে যাচ্ছে, কারে ফিরে আসছে, তাতে তার সময় লাগছে 3 ঘন্টা কম। তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা কম, তার মানে কত, 30 মিনিট। তাহলে কারে গিয়ে কারে ফিরে আসতে তার 30 মিনিট লাগে, তাহলে খালি কারে যেতে তার কত সময় লাগে, 15 মিনিট। তাহলে দেখো এবার কি না হেঁটে গিয়ে কারে ফিরে আসতে যদি 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে, তাহলে খালি হেঁটে যেতে তার কতক্ষণ সময় লাগবে, 3 ঘন্টা 30 মিনিট থেকে 15 মিনিট বাদ যাবে, তার মানে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে খালি হেঁটে যেতে। তাহলে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে কত সময় লাগবে, এর দ্বিগুণ সময় লাগবে, তার মানে 6 ঘন্টা 30 মিনিট। তাহলে হেঁটে গিয়ে তার ফিরে আসতে 6 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 6টি বাক্সের গড় ওজন 14 কেজি এবং প্রথম বাক্সের ওজন বাকি বাক্সগুলোর ওজনের 1/5। প্রথম বাক্সের ওজন কত হবে? তাহলে 6টি বাক্সের ওজন যদি 14 কেজি হয়, 6টি বাক্সের মোট ওজন কত হবে, 14 × 6 84 কেজি। এটা হচ্ছে 6টা বাক্সের মোট ওজন। এবার বলেছে ধরি প্রথম বাক্সের ওজন x কেজি। ঠিক আছে, তাহলে বাকি 5টি বাক্সের ওজন 84 - x কেজি। এইবার কি বলছে যে প্রথম বাক্সের ওজন বাকি বাক্সগুলির ওজনের 1/5। তার মানে কি প্রথম বাক্সের ওজন x, বাকি বাক্সগুলির ওজন কত হচ্ছে 84 - x এর 1/5 ইন্টু 1/5। এবার 5x সমান সমান 84 - x, 6x সমান সমান 84, x সমান সমান 84/6 সমান সমান 14 কেজি। তাহলে প্রথম বাক্সের ওজন 14 কেজি। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x সমান সমান 2 + √3/2 - √3 হয় তবে x - 7 স্কোয়ারের মান কত? তাহলে কি বলেছে দেখো, বলেছে x সমান সমান 2 + √3/2 - √3। এটাকে আমরা করণীয় করে নেব। তাহলে কি হবে না 2 + √3 দিয়ে ওপর নিচ গুণ করব। ঠিক আছে, তাহলে উপরে হলো কি 2 + √3 তার হোল স্কোয়ার, আর নিচে হলো a - b a + b, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে a + b হোল স্কোয়ারের ফর্মুলা করি, a স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, 2ab মানে 2 × 4 4 √3 প্লাস √3 স্কোয়ার
মানে 3, আর নিচে হলো 4 মাইনাস 3, তার মানে উপরে হচ্ছে 7 প্লাস 4√3 আর নিচে হচ্ছে 1, তার মানে 7 প্লাস 4√3। তাহলে এক্স সমান সমান 7 প্লাস 4√3। তাহলে এক্স মাইনাস 7 সমান সমান কত হচ্ছে? তাহলে 7 প্লাস 4√3 মাইনাস 7, এবার এটা স্কোয়ার, তাই তো? তাহলে এটা স্কোয়ার হবে, তাহলে 7 7 কেটে গেল, মানে 4√3 স্কোয়ার। 4√3 স্কোয়ার মানে 4 4 16, 3 16 48, উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 14ই ফেব্রুয়ারি 2023 থেকে 28শে এপ্রিল 2023 পর্যন্ত 6.25% বার্ষিক সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তাহলে দেখো কি বলেছে, 14ই ফেব্রুয়ারি থেকে 28শে এপ্রিল। আমাদের প্রথমে কি করতে হবে? 14ই ফেব্রুয়ারি থেকে 28শে এপ্রিল কত দিন হয় সেটা বার করতে হবে। তাহলে দেখো ফেব্রুয়ারি মাস, তাহলে 2023-এর ফেব্রুয়ারি মাস, তাহলে এটা নিশ্চয়ই লিপিয়ার নয়, তাহলে 28 দিনই হবে। তাহলে 14 থেকে 28 কত দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে? 15 দিন। ঠিক আছে, মার্চের 1 থেকে 31, কারণ মার্চ 31শে মাস, তাহলে 31 দিন। আর এপ্রিল হচ্ছে 1 থেকে 28, তাহলে 28 দিন। তাহলে মোট কত দিন হচ্ছে? 8 আর 1 9 আর 5 14, 4 হাতে রইল 1, 3 2 5 আর 1 6 আর 1 7, 74 দিন। এখানে একটা জিনিস দেখো যে 14 তারিখে ব্যাংকে টাকাটা রেখেছিল সেটাও ধরে নিয়েছি, এবং 28 তারিখে ব্যাংক থেকে টাকা তুলেছে সেটাও ধরে নিয়েছি, কিন্তু ব্যাংক এই 2 দিনেরই সুদ দেয় না, যে কোনো একদিন দেয়। তাহলে এই মোট দিন থেকে আমি একদিন বাদ দিয়ে দেবো, তাহলে মোট হলো হচ্ছে 73 দিন। এবার এটাকে বছরে নিতে হবে, দিনকে বছরে নেবো কী করে? 73/365 বছর। এবার তাহলে বলে যে সুদের পরিমাণ কত? সুদ মানে আয়, ইন্টারেস্ট ইজিক্যাল টু PTR/100। পি কত এখানে? 2000 টাকা। টাইম কত বলেছে? টাইম হচ্ছে 73/365 গুণ আর কত বলেছে? 6.25 আর বাই 100 ইন্টু সেই 100। এই পয়েন্ট তুলে আরেকটা 100 নিচে বসিয়ে দিলাম, 1 2 3 শূন্য কেটে গেল। 5 73/365, 2 5 2 10, 5 5 25, 25 25 625, তাহলে সুদ হলো 25 টাকা, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 50 জন লোকের একটি অফিসে 18 জন লোক ডান হাতে লেখেন, 26 জন বাম হাতে লেখেন এবং 2 জন উভয় হাতেই লিখতে পারেন। কতজন লোক আছে যারা লিখতে পারে না? তাহলে মোট অফিসের লোক সংখ্যা হচ্ছে 50 জন, আর 18 জন আছে যারা ডান হাতে লেখেন, তাহলে আর 2 জন আছে যারা ডান হাতে আর বা হাতে উভয় লেখেন। তাহলে এই 2 জন 18 জনের মধ্যেই রয়েছে, কারণ এটা ডান হাতে যখন লেখে তখন কাউন্ট করা হয়েছে, তখন এই 2 জনকে ধরেছে, আবার বাম হাতে লিখে যখন কাউন্ট করা হয়েছে তখন এই 2 জনকে ধরেছে। তাহলে এখান থেকে আমরা দেখব যে শুধু ডান হাতে লেখে কজন, শুধু ডান হাতে লেখে কজন। তাহলে 18 জন থেকে 2 জন বাদ যাবে, কারণ 2 জন উভয় হাতে লিখতে পারে, তাহলে 16 জন। এই 16 জন লোক আছে যারা শুধু ডান হাতে লেখে। আবার শুধু বাম হাতে লেখে কজন? হাতে লেখে কজন? বাম হাতে লেখে 26 জন। 26 জনের থেকে 2 জন উভয় হাতে লেখে, এই 2 জন বাদ যাবে, তাহলে 24 জন। তাহলে শুধু ডান হাতে লেখে 16 জন, শুধু বাম হাতে লেখে হচ্ছে 24 জন। আর উভয় হাতে লেখে কজন? উভয় হাতে লেখে 2 জন। তাহলে এই হচ্ছে যারা লিখতে পারে তাদের মোট সংখ্যা, এটা যদি যোগ করি, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হচ্ছে? 6 আর 4 10 আর 2 12 দিয়ে 42 জন। তাহলে বিড়ালে লিখতে পারে না কজন? না 50 মাইনাস 42 সমান সমান 8 জন, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এর দক্ষতা বি এর দ্বিগুণ। এ দিনে মাত্র 8 ঘন্টা কাজ করতে পারে, যখন বি দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। এ যদি 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে বি কত দিনে একই কাজ শেষ করতে পারবে? তাহলে এ আর বি 2 জন আছে, বলেছে এর দক্ষতা বি এর দ্বিগুণ। তাহলে বি ধরি 1 ইউনিট কাজ করে প্রতি ঘন্টায়,
ঠিক আছে, তাহলে এ কত কাজ করবে? এ 2 ইউনিট কাজ করবে প্রতি ঘন্টায়, কারণ এর দক্ষতা বি এর দ্বিগুণ বলে দিয়েছে। ঠিক আছে, এবার এ দিনে 8 ঘন্টা কাজ করে, এ দিনে 8 ঘন্টা কাজ করে, যেখানে বি দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। তাহলে দেখো এ দিনে 8 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় 2 ইউনিট করে কাজ করে, তাহলে 8 ঘন্টায় কত কাজ করে? 8 দুগুণে 16 ইউনিট কাজ করে পার ডে। আর বি 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে, তাহলে দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। 12 ঘন্টায় কত কাজ করবে? 12 ঘন্টায় 12 ইউনিট কাজ করবে, তাহলে বি 12 ইউনিট কাজ করে পার ডে। এবার কি বলেছে দেখো, এ যদি 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, এ যদি 12 দিনে কাজটা শেষ করে, কাজটার পরিমাণ কত? কাজটা হচ্ছে এক এক দিনেও এ 16 ইউনিট করে কাজ করে, তাহলে 12 দিনে সে কত ইউনিট কাজ করবে? 12 দিনে 16 ইন্টু 12 এত ইউনিট কাজ করবে, মানে মোট কাজটা এত ইউনিটেরই। এবার কি বলেছে যে তাহলে বি কত দিনে কাজ শেষ করবে? দেখো বি একদিনে 12 ইউনিট কাজ করে, তাহলে 16 গুণ 12 ইউনিট কাজ করতে বির কত সময় লাগবে? 16 গুণ 12 বাই 12, কারণ বি এক এক দিনে 12 ইউনিট করে কাজ করে, তাহলে 12 কেটে গেলে 16 দিনে শেষ করবে। তাহলে বি এর কাজটা শেষ করতে 16 দিন সময় লাগবে। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ এবং বি এর কাছে কিছু টফি আছে। এ যদি বিকে একটি টফি দেয় তাহলে তাদের কাছে সমান সংখ্যক টফি হবে, আর বি যদি একে একটি টফি দেয় তাহলে এ এর টফি বি এর টফি দ্বিগুণ হবে। এ ও বি এর টফির মোট সংখ্যা হলো। তাহলে ধরি এর কাছে এ একটি টফি আছে আর বি এর কাছে বিটি টফি আছে। এবার কি বলেছে, এ যদি বিকে একটি টফি দেয় তাহলে এ বিকে একটি দেবে, তাহলে এর টফির সংখ্যা একটা কমে যাবে আর বি এর টফির সংখ্যা একটা বেড়ে যাবে। দেয় তাহলে তাদের কাছে সমান সংখ্যক টফি হবে, তার মানে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে কি হবে না, এখান থেকে আমরা কি পাচ্ছি? এ মাইনাস বি সমান সমান 2। আর তারপরে কি বলেছে যে বি যদি একে একটি টফি দেয়, তার মানে বি একে একটি টফি দেবে, তাহলে এর টফির সংখ্যা কী হবে? এ প্লাস 1 হবে, আর বি দেবে বি হচ্ছে বি মাইনাস 1। তাহলে কি হবে? এর টফি বি এর টফির দ্বিগুণ হবে, তাহলে এটা এর থেকে দ্বিগুণ হবে, তাহলে এটাকে সমান করতে গেলে বিকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাবো এ প্লাস 1 সমান সমান 2b মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2b মাইনাস এ সমান সমান 3। তাহলে দেখো এটা যদি 1 নম্বর সমীকরণ হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, 1 আর 2কে যোগ করে দিই, তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি প্লাস 2b মাইনাস এ সমান সমান 2 প্লাস 3। দেখো এ কেটে গেল, এটা তাহলে বি সমান সমান 5। তাহলে বি এর কাছে 5টি টফি ছিল, তাহলে এর কাছে কটা টফি আছে? না এ মাইনাস বি সমান সমান 2, তাহলে এ মাইনাস 5 সমান সমান 2, তাহলে এ সমান সমান হবে 5 দিকে যোগ হবে, তাহলে 7। তাহলে বি সমান সমান 5, এ সমান সমান 7। তাহলে দুজনের কাছে মোট টফি আছে 7 প্লাস 5 12টি। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বালুকে 1 ঘন্টায় 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। প্রথম 25 মিনিটে সে প্রতি সেকেন্ডে 15.2 মিটার গতিতে ভ্রমণ করেছিল। বাকি সময়কালে বালু প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করতে হবে যাতে ঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে? তাহলে দেখো কি করেছে না, 90 কিমি পথ যেতে হবে তাকে 1 ঘন্টায়। ঠিক আছে, এবার কী বলেছে 25 মিনিট সে প্রতি সেকেন্ডে 15.2 মিটার করে গেছে। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে সে গেছে 15.2 মিটার। তাহলে 60 সেকেন্ডে কত গেছে? 60 সেকেন্ডে সে গেছে 15.2 ইন্টু 60 এত মিটার পথ। এটা 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 মিনিটে গেছে এত মিটার পথ। তাহলে 25 মিনিটে কত পথ যাবে? না 25 মিনিটে গেছে 15.2 ইন্টু 60 ইন্টু 25 এত মিটার পথ। এই মিটারটাকে যদি আমি কিলোমিটারে নিই 1000 দিয়ে ভাগ হবে, আর এখানে একটা পয়েন্ট উঠে আরেকটা শূন্য আসবে, তাহলে একটা শূন্য কেটে গেল। এবার 25 দিয়ে কাটি, এটা হবে 40। এবার 4 10 40, 4 দিয়ে কাটি 3 4 12, 4 32। এবার কত হলো? 6 48 আর 3 6 18, 4 22, 22 10 মানে 22.8 কিলোমিটার পথ সে প্রথম 25 মিনিটে গেছে।
তাহলে তার বাকি পথ কত আছে না, মোট পথ হচ্ছে 90 কিলোমিটার, তাহলে গেছে 22.8 কিলোমিটার, তাহলে বাকি পথ হচ্ছে 67.2 কিলোমিটার। এত কিলোমিটার পথ বাকি আছে। তাহলে এই 67.2 কিলোমিটার পথ তাকে কত মিনিটে যেতে হবে, তাকে সে 60 মিনিটে 90 কিলোমিটার যাওয়ার কথা ছিল, অলরেডি 25 মিনিট চলে গেছে, তাহলে বাকি হচ্ছে 35 মিনিটে যেতে হবে। তাহলে 35 মিনিটে সে যাবে 67.2 কিলোমিটার পথ। কিলোমিটারটাকে আমি 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেলাম, তাহলে কি হলো না, তাকে 35 মিনিট মানে 35 ইন্টু 60 সেকেন্ডে যেতে হবে। 67.2 ইন্টু 1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে সে কত যাবে না, 67.2 ইন্টু 1000 বাই 35 গুণ 60, পয়েন্ট তুলে আরেকটা শূন্য আসবে, দুটো শূন্য কেটে দিলাম, 5 7 35, 5 2 10, 7 দিয়ে কাটলে 7 9 63, 6 7 42, 6 16 96, 16 2 32, তাহলে সে এত মিটার পথ প্রতি সেকেন্ডে তাকে যেতে হবে। উত্তর 3।